বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর আগের একটা ভিডিওতে বলেছি যে দিল্লির যমুনাতে যে ছট পূজা হয়েছে এবং বিহারে যে নির্বাচন হচ্ছে এতে মিডিয়া খুব প্রচার করছে। দিল্লির ছট পূজাতেও করেছে, এখন বিহার নির্বাচনও করছে। এখন এই প্রচারের প্রশ্নে মিডিয়া পুরোপুরি আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেছে। দিল্লির ছট পুজোতে দেখা গেছে যে একটা শ্রেণীর মিডিয়া তারা ব্যাপকভাবে এই যমুনা পরিষ্কার হচ্ছে তার বিভিন্ন ছবি টবি ভিডিও দেখিয়েছে, আর একটা মিডিয়া যমুনাতে যা তেমন করে কিছু কাজ হচ্ছে বা ছট পুজো যে বেশি উল্লেখযোগ্য কিছু হয়নি সেটাও প্রচার করছে। এটা আমি বলেছি। এবং বিহারের মিডিয়াতেও বিহারের নির্বাচনে মিডিয়া দেখা যাচ্ছে দুভাগে ভাগ হয়ে আছে। একটা পক্ষ বিহারে সরকার পক্ষ অর্থাৎ নীতিশ কুমারজির এবং বিজেপির যে পক্ষ তাদের সমর্থনে প্রচার করছে, আরেকটা পক্ষ এদের বিরুদ্ধে প্রচার করছে। তো এইটা একটা বিষয়। তখন আমি বলেছিলাম শেষে এই ভিডিওতে যে মিডিয়া সম্পর্কে আমি একটা আলাদা করে ভিডিও করে আপনাদেরকে জানাবো যে আজকের মিডিয়া কী। এখন মিডিয়ার এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্রগ্রেস যাই বলুন না কেন, আমি তো ধরুন এই 50 বছরের বেশি সময় ধরে এই মিডিয়াকে দেখছি। প্রায় বলতে পারেন প্রায় 55-60 বছর বলা যায়, কারণ তখন আমরা স্কুল ছাত্র। তখন দেখেছি একটা প্রিন্টেড খবরের কাগজ আসতো। তখন তো এসব টেলিভিশন আবিষ্কৃত হয়নি, এবং এই এখনকার যে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু আবিষ্কৃত হয়নি, মোবাইলও আবিষ্কৃত হয়নি। তো ফলে গ্রামে একটা পেপার আসতো একটা দোকানে, অর্থাৎ একটা গোলদারি দোকান বা ভুসিমাল দোকান, সেইখানে একটা পেপার একজন নিত, সারা গ্রামের লোক প্রায় সেখানেই পেপার পড়তো। আর একজন গ্রামে খুব ধনী পরিবার ছিল, তারা পেপার নিত, কিন্তু তাদের ওখানে কেউ পড়তে দিত না, কারণ তাদের পেপার তাদের নিজেদের ঘরের মধ্যেই থাকতো, অর্থাৎ তাদের যে ব্যবসার কুঠি বলতো সেই কুঠিতে থাকতো। তো সেখানে খুব একটা কেউ পড়তে দিত না, 2-4 জন যেত, সেটা খুবই কম। কিন্তু খবরের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল। আর যে মিডিয়া ছিল সেটা যে রেডিওতে কিন্তু বিভিন্ন খবর পাওয়া যেত। এই 8টা রেডিও নিউজ, 6টা রেডিও নিউজ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নিউজ, মনে পড়ছে আমার। এই সমস্ত কিন্তু নিউজ রেডিওতে মানুষ খুব আগ্রহ হয়ে শুনত। তখনকার দিনে ঘরে একটা রেডিও থাকা মানে সেই পরিবারটাকে বলা হতো ধনী পরিবার, একটা সাইকেল থাকা মানে বলা হতো ধনী পরিবার। আমার মনে আছে যে আমার এক দিদির বিয়ের দেখাশোনা চলছিল সম্বন্ধ, তো আমাদের একটা রেডিও খুব মার আগ্রহ ছিল, রেডিও একটা কেনা হয়েছিল। তো আমার একটু তো দাদা এই রেডিওটা একটা কাপড় চাপা দিয়ে রাখ যাতে না লোকে দেখতে পায়। কেন না, তাহলে পরে ভাববে এদের ঘরে রেডিও আছে, তার মানে এরা অনেক ধনী লোক। তো তখন তো অল্প স্বল্প পণ প্রথা চালুই ছিল, বহুদিন আগেকার কথা। তো যাই হোক, সেই খবরের কাগজটা আমরা পড়তে যেতাম। সেই খবরের কাগজটা আজও আছে এবং মোটামুটি বিখ্যাত বলে যায়। তাদের এখন বহুগুলো টিভি চ্যানেল চলছে। সেটা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা। আর একটা পেপার ছিল, সেটা গ্রামে খুব একটা আসতো না, কিন্তু সেটা ছিল যুগান্তর পত্রিকা। তো এই দুটো পত্রিকা মূলত ছিল পশ্চিমবাংলাতে। বাদবে আরও কিছু থাকতে পারে যেটা হয়তো আমার জানার বাইরে। কিছু রাজনৈতিক দলের নিজস্ব কিছু পত্রপত্রিকা ছিল, সেগুলো খুব একটা সার্কুলেশন ছিল না। তো আমরাও ওই যে ভুসিমাল বা গোলদারি দোকান, সেখানে বিকেল দিকে খেলাধুলা শেষ করে, স্কুল থেকে এসে একটু খেলতে গিয়ে খেলাধুলা শেষ করে ওই দোকানে যেতাম। দোকানে যে একটু বাংলা পেপার, একটু উল্টাপাল্টা দেখতাম। বিশেষত ছবি দেখার আগ্রহ বেশি ছিল নিউজের থেকে, কারণ নিউজ অত তখন কিছু বুঝতাম না। কিন্তু পেপার দেখা মানে আমি একটা বিরাট ইন্টেলেকচুয়াল, একটা বুদ্ধিমান, আমি পেপার পড়ি জানিস রে। তো এইটা একটা নিজেদের মধ্যে একটা গর্ব অনুভূতি হতো। সেরকম একটা অনুভূতি থেকে তখন পেপার পড়তে যেতাম। তারপর দেখা গেল এই পত্রিকারই একটা পত্রিকা বেরোতো, মাসিক একটা বই বেরোতো, তার নাম ছিল দেশ। সেই দেশ পত্রিকা এখন আর বেরোয় কিনা আমি জানি না, তবে বেরোলে বেরোতেও পারে। তো আমি খুব একটা খোঁজও করিনি। আর এখন যেহেতু নিউজ পেপারের দিকে ছাপা নিউজ পেপারে খুব একটা গুরুত্ব নেই, তো ফলে সে দেশ পত্রিকা যদি ছাপা নিউজ পেপার আমার বাড়িতে প্রায় 3টা আসে, প্রতিদিনই আসে, একটা সাপ্তাহিক আর 2টো ডেলি পেপার। তো সেগুলোও সবাই উল্টাপাল্টা একটু হেডিং লেখা ছাড়া কেউ খুব একটা পড়ে না। কিন্তু কথা হচ্ছে একটা হ্যাবিট, তো আমার ঘরে পেপার আসে, তো সেই যে
পুরাতন দিনের অভ্যাসটা সবারই যায়নি, বা কিছু কিছু খবরের যে বিস্তারিত জানতে সেটা পড়াও হয়। তবে পেপার এখন বিজ্ঞাপনে ভর্তি। রেডিও এখন প্রায় উঠেই গেছে, যেহেতু ঘরে ঘরে প্রচুর টেলিভিশন, তো রেডিও নেই বললেই চলে। খুব গ্রামগঞ্জে যদি কোথাও রেডিও একটা থেকে থাকে তো আছে, তাছাড়া রেডিও কিন্তু এখন নেই বললেই চলে। যেমন আগে গান শোনার জন্য এক ধরনের টেপ রেকর্ডার শোনা যেত, কিন্তু এখন আর সেসব টেপ রেকর্ডার নেই। যাই হোক, এইটা হচ্ছে যে একটা মিডিয়ার পুরাতন দিনের কথা বলছি। তো সেরকম হিন্দিতেও বিভিন্ন মিডিয়া ছিল, সেগুলো পরে পরে দেখেছি। দিল্লিতে যখন গেছি দেখেছি, বিহারে যখন গেছি দেখেছি, ঝাড়খণ্ডে যখন গেছি তখন দেখেছি। তো বিভিন্ন ভাষায় বিভিন্ন রাজ্যে কিন্তু এই ছাপা নিউজ পেপার, খবরের কাগজ যাকে বলে, সেটা কিন্তু পাওয়া যেত। তারপরে এলো টেলিভিশন। তো টেলিভিশনে প্রথম টেলিভিশন যার যার ঘরে কেনার সামর্থ্য ছিল তারা কিনেছে, আমিও কিনেছিলাম টেলিভিশনের পরে। সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যাই হোক, সেটা কিছুদিন চলতে থাকে এবং সেটা সরকার নিয়ন্ত্রিত মূলত ছিল, এবং সরকারি কিছু প্রোগ্রাম সেখানে দেখানো হতো এবং খবরও দেখানো হতো মূলত। তারপর টেলিভিশনে ব্যাপক পরিবর্তন এলো, প্রাইভেট টেলিভিশন এলো, প্রাইভেট টিভি। বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা নিজেরা, সরকার যখনই এই টেলিভিশনকে মার্কেটে ওপেন করে দিল, তখন প্রচুর কোম্পানি তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন রাজ্যে কিন্তু টেলিভিশন শুরু হলো। একই সঙ্গে আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন টেলিভিশন শুরু হয়েছে। হ্যাঁ, এবিপি আনন্দ, আনন্দবাজারের 24 ঘন্টা, এগুলোতে বোধহয় প্রথম শুরু। তারপর এখন তো মানে টেলিভিশনের যাকে বলে লাইন লেগে গেছে, সেইটার তো বলারই অপেক্ষা রাখে না। এখন প্রচুর টেলিভিশন নিউজ বাংলা ভাষাতে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষায় প্রচুর টেলিভিশন নিউজ, টিভি নিউজ, তার কোনো ইয়ত্তায় নেই। বিভিন্ন রাজ্যের, উড়িষ্যায় উড়িয়া ভাষায় টিভি নিউজ, হিন্দি ভাষায় তো ব্যাপক টিভি নিউজ আছে, বিশেষ করে দিল্লি, নয়ডা থেকে চলে। এর বাইরে দক্ষিণাত্যেও বিভিন্ন ভাষায় বিভিন্ন টিভি নিউজ চলছে, এবং বিদেশি ধনী লোক, কর্পোরেট সেক্টর বা নিউজ পেপার এজেন্সিগুলো এই টিভি নিউজগুলো কিন্তু চালু করেছে এবং টিভিগুলো চালায়। এরপর দেখা গেল আর একটা টেলিভিশনের পরে আর একটা মিডিয়া এসে গেলো। সেই মিডিয়াটা হচ্ছে, টেলিভিশন মিডিয়ার পরে এই যে মিডিয়াটা হলো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমার যেটা ধারণা সেটা আমি বলছি। সেটা হচ্ছে, প্রথম দেখলাম সোশ্যাল মিডিয়া অর্কুট একটা চালু হয়েছিল। অর্কুটে আমি যখন ঝাড়খণ্ডে চাকরি করতাম তখন দেখতাম আমাদের সঙ্গে, সেটা 2000 সালের প্রথমের দিকে একটি ছেলে চাকরি করতে এসে হাজির হলো। সে ভুবনেশ্বর XAMB থেকে পাস করে এসেছিলো। তো সে হঠাৎ তার ছোটো মোবাইল নিয়ে এদিক ওদিক চলে যায় প্রায়। মানে কী ব্যাপার, তুমি যাও না? আমি স্যার অর্কুট করি। তা আমি অফিস ইনচার্জ ছিলাম। তো অর্কুট করে বলে কি, অর্কুট একটা সোশ্যাল মিডিয়া, আমাদের সব বন্ধুবান্ধবের মধ্যে এই, তখন সে খুব ছোটো ফোন, তাতে এর মধ্যেই কথা হয়, আমরা সব অর্কুট করি। তাই বললো, হ্যাঁ বেশ। তারপরে দেখা গেল ধীরে ধীরে ফেসবুক প্রচণ্ড পপুলার। ফেসবুক তখন ছিল, এখনও আছে। ফেসবুক তো প্রতিদিন লক্ষ লক্ষ লোক ফেসবুক খুলে বসে থাকে। আমারও ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং আমিও কখনো সখনো মাঝে মাঝে দেখি। ফেসবুক আমি খুব একটা দেখি না, কারণ আমার মাঝে আবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো। তাকে বহু কষ্টে আমি ব্যাক করেছি, ফলে ফেসবুকে আমার হ্যাক হওয়ার প্রতি একটা আস্থা কেমন কমে গেছে। তারপর দেখা গেলো ফেসবুকের সাথে সাথে পরে শুরু হয়ে গেলো টুইটার পর টুইটারকে এলন মাস্ক মিলে তাকে এক্স করে দিয়েছে, এবং এক্স হচ্ছে এলন মাস্ক ফ্রি স্পিচের বক্তা। অর্থাৎ টুইটারে যে কেউ বিভিন্ন রকমের পোস্ট করে লিখে, এবং বিশেষত রাজনৈতিক দল এবং নেতারা টুইটারকে কেন্দ্র করেই তাদের বিভিন্ন প্রচার এবং বক্তব্য শোনায়। আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, তো আমি সেটা মাঝে মাঝে দেখি এবং বিভিন্ন ছোটোখাটো লেখা লিখি বা উত্তর দিই, কিন্তু খুব কম। আমার খুব দিনরাত ওই টুইটার খুলে বসে থাকা মোবাইলে বা কম্পিউটারে আমার কিন্তু খুব একটা আগ্রহ নেই। এছাড়া আরও নাম আছে, ইনস্টাগ্রাম। ইনস্টাতেও আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখি না বা করিও না, কারণ আমার অত সময় নেই। কিন্তু এক একজনের ফ্যান আছে, তারা আবার ইনস্টাগ্রামও করে। ইনস্টাগ্রাম অনেক রিল টিলও দেয় এবং ভিডিও। টুইটার, ফেসবুকেও আজকাল প্রচুর ভিডিও, লোকে ছোটোখাটো রিলস ভিডিও আপলোড করে, সেটা বিভিন্ন ধরনের রুচি অনুযায়ী করে। রুচি অনুযায়ী মানুষজন সেগুলোকে দেখাশোনাও করে। এটা তো আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু নয়। এরপরে যেটা মিডিয়া এলো সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইউটিউব। এখন ইউটিউব মিডিয়া জঙ্গলের মতো ছড়িয়ে গেছে সব ভাষাতে।
মানে ইউটিউব মিডিয়াতে সবাই এখন খুব দক্ষ। ইউটিউব মিডিয়া এবং ইউটিউব ভিডিওস শুধু নিউজ বলে নয়, সমস্ত কিছু আপনি যা চাইবেন সবই পাবেন। আপনার হাঁটু ব্যথা হচ্ছে, আপনি ইউটিউবে সার্চ করলে তাকে পাবেন। আপনি যোগব্যায়াম করতে চান, ইউটিউব সার্চ করলে যোগব্যায়াম পাবেন। আপনি বিশেষ একটা রান্না শিখতে চান, ইউটিউবে যে লিখে পাঠালে ইউটিউব সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবে তার সার্চ ইঞ্জিনে আপনি লিখে পাঠালে। তার কিন্তু আমি যেটা আলোচনা করতে চাই সেটা ইউটিউব মিডিয়া। এখন ইউটিউব মিডিয়াও দেশে একদম ছেয়ে গেছে, এবং ইউটিউব মিডিয়া যারা বড় বড় মিডিয়া হাউস করতে পারেনি, প্রচুর জার্নালিস্ট এবং পলিটিক্যাল অ্যানালিস্ট, রিটায়ার্ড আইএস আইপিএস মিলিটারি পারসনস, আমি বিভিন্ন জনের দেখি ইউটিউবে, বিভিন্ন নিউজ দেখি, বিভিন্ন খবর দেখি, বিভিন্ন আলোচনা শুনি। সেখান থেকে কিছু নতুন তথ্য জানার জন্য, নিজের জ্ঞান কিছু অর্জন করার জন্য। আই এম এ নলেজ সিকিং পারসন, ইনফ্যাক্ট আই ক্যান টেল ইউ অনেস্টলি। তা আমার বিভিন্ন বিষয়ে, বিশেষত নিউজ এবং নতুন নতুন যে খবরগুলো আসে তাতে আমার প্রচুর আগ্রহ। আমার হাতে যেহেতু প্রচুর সময় আছে, ফলে আমি এগুলো ভীষণভাবে দেখিও। তো এখন এই যে ইউটিউব নিউজ, এখানে যাচ্ছে প্রচুর লোক এই ইউটিউব নিউজ করে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা করছে এবং বিভিন্ন বিষয় বলছে। সব রকমই ভিডিও আপনি ইউটিউবে পাবেন। তো আমিও ফলে ইউটিউবটা শুরু করেছি 2023 সাল থেকে, কিন্তু আমার নিয়মিত করে উঠতে পারিনি, তাই মাঝে মাঝে করি। তবে আমার যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আন্তর্জাতিক রাজনীতির উপর বেশি আগ্রহ, তো আমি সেই আন্তর্জাতিক রাজনীতির উপরে বেশি ভিডিও করি, বা ইদানিংকালে করছি বিশেষত। আগে আমি নিয়মিত ধারাবাহিকভাবে করতে পারিনি, বা আমার অসুস্থতার জন্য করতে পারিনি। তো এখন চেষ্টা করি কমসে কম 2 বা 3-4টে ভিডিও আপলোড করতে, শর্টস আপলোড করতে। তো আমি এই নিউজগুলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে পাই। আমার কম্পিউটার নেট অ্যাভেলেবিলিটি আছে বাড়িতে, ফলে সেখান থেকে, এবং মোবাইলও আছে, মোবাইলেই মূলত আমি করি, করে সেগুলোকে আপলোড করতে। ইউটিউব নিউজে দেখছি এখন এই ইউটিউবও শয়ে ইউটিউব নিউজ চ্যানেল, কিন্তু তারাও দুভাগে ভাগ হয়ে গেছে। সব জায়গাতে একটা সরকার পক্ষের, একটা সরকার বিপক্ষের, সব রাজ্যে এবং কেন্দ্রীয়ভাবেও। শুধু এখানেই নয়, বিদেশের খবর, দেশ বিদেশের খবর, যেমন আমি করি দেশ বিদেশের খবর, তেমনি ইউটিউব চ্যানেলগুলো দেশ বিদেশের খবরও ইন্টারন্যাশনাল নিউজের উপরে ভিডিও করে। এবং ভিডিও ছোটো ছোটো ভিডিও বেশি হয়, শর্টস ভিডিও বেশি হয়, তাতে ভিউজ বেশি হয়, এবং সাবস্ক্রাইবার এবং ভিডিও করে সেখান থেকে প্রচুর মানুষ একটা অর্থ উপার্জন করে, এবং এটাই অনেকের কাছে আজকে একটা রোজগারের রাস্তা হয়ে গেছে। কদিন আগে বিহারের একটা মিটিংয়ে যে নরেন্দ্র মোদী এটা করেছেন, এখন ডেটা সুবিধা হয়ে গেছে, এখন অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে, অর্থাৎ ঘরে বসেই, আমিও যেমন মোবাইলেই ভিডিও করি, সবাই সেরকম ভিডিও করছে এবং ভিডিও সেখানে পোস্ট করছে, এবং সেখান থেকে নিজেদের ক্রিয়েটিভিটি তারা সেখানে প্রকাশ করছে, দেখাচ্ছে, এবং সেখানে নতুন নতুন যে মেম্বারশিপ সংগ্রহ করছে, সাবস্ক্রাইবার বাড়ছে, লাইক কমেন্টসের জায়গা আছে, সেখানে করছে। তো ইউটিউবের জঙ্গলে আমি একজন সেই জঙ্গলের যাত্রী বলতে পারেন। তো আমিও সেটা শুরু করেছি। তো যাই হোক, এই মিডিয়া এখন খুবই পাওয়ারফুল হয়ে গেছে। একটা ডেমোক্রেটিক দেশে, গণতান্ত্রিক দেশে যেমন আইন, শাসন, বিচার, তার সঙ্গে মিডিয়াও চতুর্থ স্তম্ভ। এই মিডিয়া জনমত গঠন করতে সবচেয়ে বেশি সাহায্য করে, সেটাই মিডিয়ার ভূমিকা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক জনমত সংগ্রহে এইটা আরও বেশি কাজ করে। ফলে এই মিডিয়াতে সবাই এখন খুব আগ্রহী, মিডিয়ায় বাইট দিতে সবাই আগ্রহী। এছাড়াও অনেকেই আছে, একটা ক্যামেরা কিনে নিচে 60-70 হাজার টাকার একজন লোক নিয়ে নিচে, দিয়ে বিভিন্ন গ্রামে ট্রামে যে বিভিন্ন খবরাখবর, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাইক, বিভিন্ন অন্যান্য খবর সঙ্গে সঙ্গে আপনার ভিডিও করছে, ক্যামেরাতে তুলছে এবং সেগুলো পাবলিশ করছে। তো মিডিয়া আজকে খুবই পাওয়ারফুল। তো আপনারাও নিশ্চয়ই এ সম্পর্কে অনেকেই সচেতন আছেন এবং জানেন ঘটনাগুলো। তো আমি ভাবলাম আজকের মিডিয়া নিয়ে একটা আলোচনা করি, এবং বিষয়টাকে আপনাদের কাছে আমি রাখি, আমার ভাবনা চিন্তাটা। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে আপনারা কমেন্টস করলে আমি অনেক সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করব। ধন্যবাদ।